সমস্যা নিয়ে মাথা গুলি যাচ্ছে, এখন আবার বিদেশি পাসপোর্ট হ্যান্ডেল করতে পারছে না রে ভাই। সরি। কোনো একটা জায়গায় দাঁড়াতে গেলে তার বাইরে একটু রুম রাখতে হয়, ঘরের বাইরে একটা বারান্দা রাখতে হয়। রাগ হয় তখন? না, রাগ হয় না কখনো, না না না। বিকজ আই ফেল বিট্রেড। আমার ওটা নিয়ে কোনো খেদ নেই। তোমাকে আমার কাজের মধ্যে দেখতে সব থেকে ভালো লাগে। সত্যি আমার খাওয়ার পর কিরকম একটা বোকা বোকা হয়ে থাকে মাথাটা। তোমার কোনোদিন মনে হয়েছে যে চূর্ণীকে স্ত্রী হিসেবে বেশি সময় দিলে ভালো হতো? খুব বাজে হচ্ছে অভিনয় তোমার, তুমি যেটা করছো। এখন তুমি দ্বিতীয়বার চাকরি ছাড়লে আমাকে না জানিয়ে। আমি সিনেমাটা বানাতে পারতাম না, আর আজকে এইখানে বসে কথা বলার সুযোগ পেতাম। ভীষণ ভালো গুণ হচ্ছে তুমি ভীষণ সুন্দর কথা বলো। তুমি এত কথা বলো। নমস্কার, আমরা দুজন হাজির হয়ে গেছি এখানে আপনাদের সামনে, কিন্তু একটা অদ্ভুত কারণে। আমরা আজকে আপনাদের সাথে একটা ইন্টারাকশন করবো, যেটা খুবই ব্যক্তিগত, এরকমভাবে কখনো আমরা আগে করিনি। কি করবো একটু বলে দাও। আমরা একে অপরকে প্রশ্ন করব, ইন্টারভিউ নেব আমরা। তাহলে তুমি 5টা প্রশ্ন করবে, আমি 5টা তুমি প্রশ্ন 5টা করবো। এবং সেই প্রশ্নগুলো এমন প্রশ্ন যে হয়তো কখনো শোনেননি বা মাঝে মধ্যে শুনেছেন, কিন্তু আমরা মন খুলে উত্তর দেবো এবং সেই উত্তরগুলো আপনাদের কাছে থেকে যাবে আশা করি। তাহলে কে শুরু করবে? আঙুল ধরি একটা। কোনটা? আচ্ছা, এটা কোনটা? আমি প্রশ্ন করবো আগে। স্টার্ট। বলো কি প্রশ্ন। অর্ধাঙ্গিনী হলো 3 বছর আগে, তারপরে আজ অর্ধাঙ্গিনী তৈরি করলে। এই ভাবনাটা তুমি কেন, কিভাবে এলো যে তুমি সেকেন্ড পার্টটা করবে? এটা তোমার থেকে ভালো কেউ জানে না আসলে, আমার উত্তর দেওয়ার মানে হয় না। কারণ আমরা যতবার হল ভিজিটে যেতাম অর্ধাঙ্গিনীর পরে, সবাই বলতো কি কবে আসছে, আবার কবে আসছে, কবে আসছে, পরের পার্টটা কবে। সেখানেই শেষ হয়নি, 3 বছর ধরে শুনতে থেকেছি। আচ্ছা ওর পরেরটা কি আসবে না, নানান ভাবে। আচ্ছা এরপরে কি হয়েছিল, ওরকম একটা লিফটের মধ্যে লাস্ট দেখা হলো একটা বাচ্চা নিয়ে, খোঁড়াতে খোঁড়াতে সুমন চ্যাটার্জি চলে গেল মেঘনাকে নিয়ে। মেঘনা আবার ঘুরে শুভ্রার দিকে তাকালো, শুভ্রা চুপ করে তাকিয়ে থাকলো একটা অন্য আপাত সুখী পরিবারের দিকে। তারপর লিফটে ঢুকে গেল, দুদিক থেকে বুদ্ধদেবের মূর্তির দুটো কাঠ এসে দরজার মধ্যে প্রিন্ট এসে জোড়া লেগে একটা বুদ্ধদেব হয়ে গেল। তাহলে কি শুভ্রা কোনো বোধই লাভ করলো? যদি করে থাকে, কোনো অদ্ভুতভাবে তাকিয়ে থাকলো কেন, আর একটু হাসলো, সেটা কিসের জন্য? এত প্রশ্ন রাখা হয়েছিল, এর উত্তর না দিলে পাপ হতো। যেটা না, আমি জানতাম, কিন্তু আমি জাস্ট দেখলাম যে তুমি তার আগে গল্প ভেবে রেখেছিলে কিনা। না না, গল্প তো বানাতে এমনিতে সবসময় যা গল্প ভাবায় পরে একটা অংশ ভাবা থাকে, লেজটুকু ভাবাই থাকে, নইলে ওইটাকে ওখানে দাঁড়ানো যায় না। কোনো একটা জায়গায় দাঁড়াতে গেলে তার বাইরে একটু রুম রাখতে হয়, ঘরের বাইরে একটা বারান্দা রাখতে হয়। ওই বারান্দায় গল্পটুকু ছিল। মানে থার্ড পার্টটা এখনো ভাবছো? আচ্ছা, কৌশিক গাঙ্গুলি পরিচালক হিসেবে না, তুমি আমার পার্টনার হিসেবে বলো যে আজও অর্ধাঙ্গিনীতে আমার কোন সিনটা বা কোন সংলাপটা তোমার সব থেকে ভালো লেগেছে? আমি সংলাপ আলাদা করে বলবো না, কারণ এমন দর্শন ভিত্তিক একটা অভিনয় এটা, মানে একটা সিনে খুব অসুবিধা, বহু জায়গাতে অজস্র, এটাকে আলাদা করে বার করে আনা খুব মুশকিল। কিন্তু সংলাপ অসম্ভব লাগে আমার, যেখানে বলে যে এই যে তুই যে কাজটা করছিস, অনেকে দেখেননি তো, ডায়লগটি বেরিয়ে যায় কোনো কারণে, সেই জন্য বলছি এই যে যেটা তুমি ভোগ করছো সেটা তোমার মাইনে, আর এই অসম্মান, এই অস্বস্তিটা হচ্ছে আমার পেনশন। ওই পেনশন উচ্চারণ করাটা, এটা একটা জায়গা। আর একটা যেখানে যেখানে বাচ্চাটিকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলে আমি বাবার কাছে যাব, তুমি একটা এরকম করে তাকিয়ে ওদের দিকে এইটা করো, ওটা আমার অনেক কিছু মনে করিয়ে দেয় জীবনে। হ্যাঁ, সেটা মানে বলতেও আমার গলা চোখ করে আসছে। ওটা ওটা একটা অসম্ভব, ওটা ওই জায়গাটা। যে বুঝবে সে বুঝবে, যে বুঝবে না সে ওটার মাহাত্ম্য বুঝবে না। জেনারেলি তো দেখা যাচ্ছে যে তুমি পরিচালক অবভিয়াসলি, আর আমি অ্যাক্টর হিসেবেই বেশি পরিচিত। কিন্তু বাড়িতে যদি তোমার কোনো সমালোচনা আমি করি, অভিনয়ের সমালোচনা আমি করি, মাঝে মাঝে বলি তো তোমাকে, তা তুমি ঠিক শুনে নাও, কিন্তু তোমাকে সেটা ভালো লাগে, তুমি কি মেনে নিতে পারো আসলে? না, আমি তখন একটা কিছু করে দিলাম খুব, তখন তো একটা হাওয়া মাথায়, মানে হাওয়ায় চুলটুল উঠছে, আনন্দ লাগছে। হট করে নেগেটিভ একটা কিছু বললে একই রকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, ম্যানারিজমগুলো একটু খেয়াল রাখো, এগুলো বললে পরে তখন একটুখানি পা মাটিতে নেমে আসে। রুথলেস সমালোচনা তুমি এবং উজান দুজনেই করো সেক্ষেত্রে। কিন্তু যেটা আমার মনে খুব দাগ কেটেছিল, তখন না রাগ হয় না কখনো, না না না, তোমাদের কাছ থেকে কোনোদিনই কোনো কিছু রাগ হয় না আমার। কিন্তু যেটা আমি মনে মানে খোদাই করে রেখে দিয়েছি, যে লাঞ্চের পর অভিনয় করো না, এইটা আমার একটা নির্বাচিত পর বলছি শোনো খুব বাজে হচ্ছে অভিনয় তোমার, তুমি যেটা করছো, তুমি কিন্তু কাইন্ডলি অন্য ডিরেক্টরদের বলবে যে তোমার যেন লাঞ্চের পর তোমার সিন না রাখে, একটু যেন তুমি রেস্ট নিতে পারো। কারণ আমার মাথা ডাল হয়ে যায় সত্যি, আমার খাওয়ার পর কিরকম একটা বোকা বোকা হয়ে থাকে মাথাটা, আমি যেন কোনো রসই ঠিক বুঝতে পারছি না।
সেটা নিয়ে আমি খুব সচেতন থাকি। এমনকি আমার ছবিতেও আমি চেষ্টা করি লাঞ্চের পরে অন্য কারো শট দিয়ে শুরু করতে। তাহলে শুনেছো তুমি আমার হ্যাঁ, কথাটা? 100%। Okay. তোমার কোনোদিন মনে হয়েছে যে চূর্ণীকে স্ত্রী হিসেবে বেশি সময় দিলে ভালো হতো? মানে যতটা অভিনেত্রী হিসেবে দিয়েছো তার থেকে স্ত্রী হিসেবে একদম পার্সোনাল জায়গাতে একটু বেশি সময় দিলে ভালো হতো। এটা যদি কোনো অভিযোগ হয়ে থাকে তোমার, সেই অভিযোগটা আসলে সেই সমস্ত পরিচালকদের কাছে যায় যারা তোমাকে কম ব্যবহার করেছেন কাজে। যদি এটা হতে থাকতো, আমার কখনো হয়তো আমার দেখতাম তুমি শুটিং, বাকি সময়টা আমার সাথে চলতো, আর আমার একটা নিজের প্রিয় অভিনেত্রী, তাকে আমি দেখি যে তাকে আর নাকি কারোর প্রয়োজনই হয় না। আমি তখন আমার কাছে যখন একটা সোনার তাল রয়েছে, আমি তাই দিয়ে বারবার নানা রকমের গয়না বানাই, ওটা আমার ইচ্ছে করে। নইলে এই যে স্যাঁকড়াটা, এই স্যাঁকড়ার কোনো মূল্য থাকবে না। কাজে আমার ওটা নিয়ে কোনো খেদ নেই যে তোমাকে একটু সময় দিতে পারতাম, কারণ ফ্লোরে আমার ওই মানুষটাই থাকে, ওই স্ত্রী বন্ধু সব আমার ফ্লোরেই থাকে। তাকে তুমি যেখানে পৃথিবীর থাকবে আমি বহন করবো সেটা। তুমি বরাবর আমাকে একটা কথা বলতে, এই প্রসঙ্গেই বলছি, যে তোমাকে আমার কাজের মধ্যে দেখতে সব থেকে ভালো লাগে। ব্যস্ততার মধ্যে ব্যস্ততার সেটা আমার একটা অভিমান আছে আমার। ইউনিভার্সিটির সময় থেকেই তুমি বলতে। হ্যাঁ, আমার সহ সমসাময়িক যারা আছেন, যারা আমার পেশায় আছেন, যারা পরিচালনা করেন, লেখেন, তাদের আমি ব্যক্তিগতভাবে নানান সময় লজ্জা ঘেন্নার মাথাকেও বলেছি যে তোরা নিস না কেন রে, ভাবিস না কেন। হয়তো ওরা তোমাকে মানে যথাযথ মনে করে না, আমি হয়তো তোমাকে উপযুক্ত কিছু বেশি দিতে মূল্য পারে না দিয়ে হয়তো না, বা তোমাকে বেশি মূল্য দিয়ে, এটা হতে পারে। এটা প্রেমের থেকে হতেই পারে, মানুষ অন্ধ হয় না ভালোবাসায়, আমি হয়তো অন্ধ তোমার ক্ষেত্রে, আই ডোন্ট মাইন্ড। একটা কথা বলো, উজানের ছবি তো রিলিজ করছে কাতুকুতুপুরো আর কিছুদিনের মধ্যেই। তো যদি এরম হয় যে ওর ছবি চালানোর জন্য আমাদের কিছু শো ছাড়তে হচ্ছে আর কি, বা তোমার কাছে সেই রিকোয়েস্টটা আসে, তুমি সেটা কিভাবে হ্যান্ডেল করবে? প্রফেশনালি দুটোই তো তোমার খুব কাছে। প্রফেশনালি আমি হ্যান্ডেল করতে পারবো না, মানে হ্যাঁ, প্রফেশনালি পারবোই না, উজানের ক্ষেত্রে তো পারবোই না। একটা সিনেমা হলের বাইরে একটা বিরাট ড্রপ ডাউন ছিল, সেটা আমাদের ছবি সবে এখন আজকের থেকে দ্বিতীয় সপ্তাহে ঢুকলো সবে মাত্র। সেই ড্রপ ডাউনটা প্রথম সপ্তাহেই খুলে কাতুকুতুপুরোটা লাগানো হয়েছে, এবং যে লাগিয়েছে সে আমাকে পাঠিয়ে মানে খুবই ভালোবাসার সাথে আমাকে জানিয়েছে মানে ডোন্ট মাইন্ড। হ্যাঁ, আমি সত্যি মাইন্ড করি, আমি খুশি হলাম, দেখি কি ভালো লাগলো আমার। আমাদের সন্তানের ছবি ওখানে দাঁড়িয়ে রয়েছে, এইটুকুই আমরা করতে পারি। পৃথিবীতে কোনো শিল্পী, কোনো খেলোয়াড়, কোনো সাহিত্যিক তার সন্তানকে প্রমোট করে দাঁড় করাতে পারবে না তার যদি প্রতিভা না থাকে। পৃথিবীর কেউ পারবে না। তাহলে সব সুপারস্টারের ছেলে সুপারস্টার হতো, সব ক্রিকেটারের ছেলে বড় ক্রিকেটার হতো, সেটা হয় না, তার প্রতিভা থাকতে হবে। আমরা শুধু ওই ড্রপ ডাউনটুকু ছেড়ে দিতে পারি, আচ্ছা একটা শো ছাড়তে পারি, 100% ছেড়ে দেবো, একবারও খেদ হবে না, কিন্তু উজান ছাড়া আর কাউকে ছাড়বো না। আচ্ছা, এবার একটা কথা বল, তুমি তো খুঁতখুঁতে খুব, এই যে বিপুল পরিমাণ প্রশংসা করছে দর্শক, শুভ্রা 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 করে যাচ্ছে, আমার মেয়ে শুভ্রার মতো যেন হয়, আপনার মতো হতে চায়, এটা তো একটা অভিনয় যে শুভ্রা তৈরি করেছে। এই যে নিখুঁত অভিনয়টা সবাই এত ভালো বলছে, তুমি তো অভিনেত্রী হিসেবে খুঁত পাচ্ছ তো এর মধ্যে, পাচ্ছ তো কোনটা তোমার একটা যে কোনো বলো যে তোমার মনে হচ্ছে এটা একটু এরকম করতে পারতাম, নাকি ওরকম আলাদা করা যাবে না? প্রথমত বলি, এটা শুধু অভিনয় নয়, জানো তো, একটা শুভ্রা হিসেবে চলাও মানে সেটা একটা কিন্তু একটা তার সাথে আমি তার মধ্যে দিয়ে আমি বাস করেছি, আই লিভ দ্যাট লাইফ, সেটা একটা জাস্ট অভিনয় বললে ভুল হবে এই ক্ষেত্রে অন্তত। আর আমার খুঁতখুঁতে বলে ব্যাপারটাকে আমি জাস্ট ট্রিভিয়ালাইজ করতে চাইছি না। আমার ডাবিং করতে গিয়ে বা সেদিন প্রেমিয়ারেও যখন দেখলাম, অনেক জায়গাতে দেখে মনে হচ্ছে এটার ইন্টারপ্রিটেশনটা তো এরকমও করতে পারতাম, আমি এইভাবে ভাবলাম না কেন। এরকম কিছু কিছু জায়গা আছে মানে যেগুলো আমার মনে হয়েছে যে একটু অন্যভাবে ইন্টারপ্রেট করলে হয়তো বেটার হতো। আমার নায়কের কথা মনে হচ্ছে, এই যে তোর খুঁতখুঁতা নিতে না, এটা আমার মনে পড়ছে, মানে ইন্টারপ্রিটেশনের একটা কোথাও আমার মনে হয়েছে যে সেটা সাংঘাতিক হেরফের কিছু না, একটু অন্যরকম আমার মধ্যে আরেকটু মানে আর একটু অন্যরকম হতে পারতো, সেটা আরো ভালো লাগতো। কিন্তু হয়তো আমি তো এখন 1 বছর বয়স আমার বেড়েছে যবে থেকে আমি আর জর্দাঙ্গিনী শুট করেছি, 1 বছরে তো আমি বড় হয়েছি আরো, আবার 1 বছর পর চেঞ্জ হবে আবার। চুন্নি হয়তো এটা বোঝেনি, কিন্তু এখনকার চুন্নি মনে করছে এটা অন্যরকম একটু হতো। আচ্ছা দেখো, মেঘনা শুভ্রার সামনে এসছে, সুকান্ত শুভ্রার সামনে এসছে, সুমন চ্যাটার্জি শুভ্রার সামনে এসছে, মা সামনে এসছে,
সবাই কিছু না কিছু কাছ থেকে নিয়ে গেছে তাদের খোরাক। যদি শুভ্রা তোমার সামনে এসে দাঁড়াতো, সবাই সবাই শুভ্রার সামনে এসছে, এবার ধরো যদি শুভ্রা গিয়ে চূর্ণির সামনে দাঁড়াতো, তাহলে তুমি কি গাইড করতে শুভ্রাকে? আমি ওকে প্রশংসা করতাম খুব, কারণ ও অন্যভাবে সম্পর্কগুলোকে দেখতে শিখেছে বলে। কিন্তু একটা কথা বলতাম, যে যখন তুমি কাউকে কোনোভাবে তার পথ সোজা করে দেবে, তাকে তার খেয়াল রাখবে বা তার কোনো প্রবলেম সলভ করার চেষ্টা করবে, তখন পাশাপাশি তাকে এত কটু কথা বলো না, তাহলে এই হেল্পটাই নষ্ট হয়ে যায়। এমন একটা প্রশ্ন করবো, আমার কিন্তু বিপদ আছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, লোকে জেনে যাবে। সেটা হচ্ছে আমার সব থেকে বড় একটা, যে কোনো একটা গুণ, খুব বড় গুণ আর খুব বড় দোষ। এই একটা তুমি আলোচনা করো, একটু কনসিডার করো আমাকে, যে আচ্ছা, বড় গুণের নামে একটু কম গুণ, একটা কম। জিনিসের মধ্যে রয়েছে। হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে ভীষণ ভালো গুণ হচ্ছে তুমি ভীষণ সুন্দর কথা বলো, হ্যাঁ। যে কারণে যবে আমি ভাবিও নি যে তুমি কি হতে চলেছো আমার পরবর্তীকালে, তখন ইউনিভার্সিটি পড়াকালীন আমার বাবা আমাকে বলেছিল, দেখেছি ছেলেটা কি সুন্দর কথা বলে, তুমি তাকে পর্যন্ত ইমপ্রেস করে দিয়েছিলে আমি ইমপ্রেসড হওয়ার আগে। হ্যাঁ, তো কথাটা সত্যি খুব ভালো বলো, আবার সেখানেই বিপদ, তুমি এত কথা বলো যে মাঝে মাঝে আর শুনতে ইচ্ছে করে না। তোমার সব থেকে বেশি শুনতে হয় আমাকেই বলে। বলতে দাও না কিছু তুমি কখনো বাড়িতে। ছুটি খুব শান্ত, দরকারি চুপচাপ। জিনিস কথা বলতে হবে, দরকারি তুমি এখন ইন্টারভিউতে বলতে বলেওছে এর দিচ্ছ না। মধ্যে যে আপনি এত চুপচাপ থাকেন করে, মানে কি করে? কৌশিক তো আর উজান সারাক্ষণ কথা বলে যায় বাড়িতে, আমি কথাটা বলবো কখন? কাউকে তো লিসনার হতে হবে। প্রেম, বন্ধুত্ব না একে অপরকে সম্মান দেওয়া, এই তিনটের মধ্যে কোনটা একটা সম্পর্ককে টিকিয়ে রাখার জন্যে ম্যাজিকের মতো কাজ করে? তিনটেই খুব ইম্পর্টেন্ট, তবে যদি একটা চুজ করতে হয়, সম্মান তুমি এখানে। সেই জন্যই আমাদের হয়তো টিকে আছে ঠিক মতো। উই রেসপেক্ট ইচ আদার, উই রেসপেক্ট ইচ আদার, এবং আমরা যেটা ছোট বয়স থেকেও কখনো করিনি, যে কোনো ডিসএগ্রিমেন্ট হলে আমরা ঝগড়া করিনি। না আমরা কথা বলেছি। মেনে নিয়েছি যে ঠিক আছে, তোমার মতটা আলাদা, আমার মতটা আলাদা, বা We কথা accepted বলেছি। that. হ্যাঁ, খুবই ব্যক্তিগত স্পেসের প্রশ্ন। নানা রকম অসুবিধের মধ্যে দিয়ে, অভাবের মধ্যে দিয়ে আমরা গেছি। তো আমাদের এই সম্পর্কে খুব টাফ টাইম গেছে এরকম সময়, এবং সেটা আমরা কিভাবে ওভারকাম করেছিলাম, যদি খুব ছোট করে একটু তুমি বলো। খুব ছোট করেই বলছি, যখন তুমি দ্বিতীয়বার চাকরি ছাড়লে আমাকে না জানিয়ে, বাড়িতে এসে বললে আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। উজান তখন একদম ছোট, আমি বুঝতে পারছি না তাহলে এবারে আমাকে তাহলে উজানকে রেখে আমি কাজে ফিরবো না, আমার কি কয়েক মাস নেই উজানকে নিয়ে। তখন আমার কথাটা একটু বিট্রেড লেগেছিল, যে আমাকে বলতে তো পারতো, এরকম করে সে করলো কেন। কিন্তু যেভাবে আমরা পার করেছি, আমরা একেবারে হাতটা শক্ত করে ধরেছিলাম। যে আমি তখন ওই ছোট বয়সেও আমার মনে হয়েছে যে ও যদি ওর ড্রিমকে ফলো করতে চায়, ও যদি মনে করে ও ফিল্ম মেকার হবে, ও তাই হোক, আমি করবো এটা, কারণ আমি এটা চাই এটা করতে, কারণ ও ডিজার্ভ করে সেইটা ভেবেই। কিন্তু তখন আমরা আর্থিকভাবেও ভীষণ কষ্ট করেছি তখন, কিন্তু সেটা কিন্তু আমরা মানে খুব শক্ত করে ধরা ছিল হাত, এবং ছিল বলে আজকে তুমি, তার মানে অভিমান হয়নি তা না। তুমি আমাকে একটা কথা বলেছিলে, তুমি আমাকে বলেছিলে আমি কোনো ফিল্ম মেকারকে কিন্তু বিয়ে করিনি, আমি বিয়ে করেছি একজন স্কুল টিচারকে। হ্যাঁ হ্যাঁ, বিকজ আই ফেল্ট বিট্রেড, বাট হোয়াট টুক আস ফরওয়ার্ড ওয়াজ উই জাস্ট হেল্ড ইচ আদার লাইক দ্যাট। আজকে যতই মানে বিভিন্ন সময় গেছে, আমরা মানে একেবারে মনে হচ্ছে যে টানতে পারছি না আমরা, বাট উই ওয়ার দেয়ার। হ্যাঁ হ্যাঁ, এবং আমার মনে আছে গড়িয়া সরু গড়ি দিয়ে বেরোচ্ছি, তখন তুমি বললে যে আমাদের 28,000 টাকা জমেছে। আমি 28,000 টাকা, 23,000 টাকা জমেছে, আমি ভাবতে পারছি না। 1,826 টাকা মাইনে আর দিয়ে আসতো তখন সেন্ট জেমসে পড়িয়ে, সেটা কি করে তুমি জমিয়ে ফেলেছো ওর থেকে বাঁচিয়ে বাঁচিয়ে। এবং তুমি যদি সেই লড়াইটা সেদিন না করতে, আমি সিনেমাটা বানাতে পারতাম না, আর আজকে এইখানে বসে কথা বলার সুযোগ পেতাম না। থ্যাংক ইউ সো সেটা মাচ। পসিবল হয়েছে কারণ আমাদের দুজনের লাইফস্টাইলই ভীষণ মানে অল্পে আমরা খুশি থাকতাম বলে, এখনো তাই। একদমই, সেই জন্যই পসিবল হয়েছে। আমাদের চাহিদা খুব বেশি হলে, প্রয়োজনটা বেশি হলে আমরা পারতাম। তরুণ মজুমদার আমায় বলেছিলেন, তরুণ মজুমদার বলেছিলেন প্রয়োজনটা কমিয়ে ফেলুন কৌশিক বাবু, তাহলে অনেক ভালো থাকবেন। সেটা আমাদের প্রয়োজনটা খুব কম ছিল, এখনো তাই আছে। থ্যাংক ইউ আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। থ্যাংক ইউ পার্টনার। থ্যাংক ইউ।